একটি টিকা মিস, একটি অনিশ্চয়তা, তার ফল একটি শিশুর জীবন ঝুঁকির মুখে। বাংলাদেশে আবারও খুব সংক্রামকভাবে বেড়ে চলছে হাম। বাংলাদেশ এখনও কেন নিরাপদ নয়? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কি প্রস্তুত? আজ আমরা এই ব্যাপারে আলোচনা করব আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিনে। আজ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর ফোয়ারা তাসনিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এবং পাশাপাশি আমরা আলোচনা করব বর্তমানে যে খুব সংক্রামকভাবে যে রোগটি ছড়িয়ে যাচ্ছে হাম নিয়ে। এটা যে এতটা হুমকির ভাবে ছড়িয়ে যাচ্ছে আমাদের দেশে, আপনি এটা নিয়ে কি বলতে চাচ্ছেন? আমরা এমন একটা পরিস্থিতিতে আজকে বসেছি, তখন আমরা সবাই জানি যে হাম যে রোগটি আমরা অনেকটা নির্মূলের পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। আমরা আশা করছিলাম যে 2018 সালের মধ্যে হাম বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে। সেই অবস্থাতে নতুন করে হামের প্রাদুর্ভাব হয়েছে, এবং দুঃখজনক হলেও সত্যি যে আমরা কিছু শিশুকে হারাতে হয়েছে আমাদের এই হামের জন্য। এখন এগুলোর জন্য এই হাম নতুন করে বেড়ে এই ধরনের পরিস্থিতি আসবার জন্য আসলে কয়েকটা বিষয় কাজ করেছে। আমাদের হয়তো কিছু দূরদৃষ্টিতা অভাব ছিল, কিছু কিছু ক্ষেত্রে টিকা ঠিক মতো পাওয়া যায়নি, কিছু কিছু ক্ষেত্রে টিকা পাওয়া গেলেও সেগুলো ঠিক মানে অনেকেই দেননি, দেওয়া হয়নি কিংবা দেননি, এটা আছে। তারপর আরও কতগুলো বিষয়, তো সব মিলিয়ে আমরা আসলে এই পরিস্থিতিতে চলে এসেছি। হয়তো আরও ভালোভাবে, এবং অনেক সময় আমরা 4 বছর পর পর সরকার থেকে এই ধরনের টিকার ক্যাম্পেইন করা হয়। লাস্ট ক্যাম্পেইনটা হয়েছিল 2020 সালে। আমাদের সেই হিসাবে 2025 সালে আর একটি ক্যাম্পেইনের কথা ছিল, সেটা মিস হয়ে গেছে। এবং আমরা সেই আর যেটুকু ভ্যাকসিন দরকার ছিল আমরা সাধারণত গ্যাভির কাছ থেকে এটা নিয়ে থাকি, সেটাও হয়তো আসেনি। অনেকেই মনে করছেন যে হাম খুব বড় কোনো সমস্যা নয়। আসলে এই কথাটুকু কতটুকু সঠিক বলে মনে করছেন আপনি? বড় সমস্যা নয় মানে এর মধ্যে আমরা এইটিকে একটা প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করেছি, যার ফলে আমরা হয়তো অচিরেই এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। কিন্তু তারপরও তো আসলে কোনো রোগ, এবং যেখানে শিশুরা জড়িত, আমরা তো আসলে সেটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। বর্তমানে আমাদের যে টিকাদানে যে কর্মসূচি চলছে, আপনি কিভাবে মনে করছেন এটা কতটুকু কার্যকরভাবে কাজ হচ্ছে? টিকাদানের কর্মসূচি যেটা চলছে, আমরা খুব দ্রুততার সাথে এই টিকাদানের কর্মসূচি নিয়েছি, এবং আমাদের যে সমস্ত সংস্থা এই ধরনের টিকা দেন তাদের সাথে এবং আমাদের সাথে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ এবং ইপিআর সবাই মিলে এই যে টিকাদানের কর্মসূচি খুব দ্রুততার সাথে আমরা প্রথমে 30টি উপজেলা, 18টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাকে খুঁজে বের করে সেইখানে যেখানে প্রাদুর্ভাব বেশি হয়েছে সেখানে এই টিকাগুলো দেবার ব্যবস্থা করেছি। এবং আমাদের প্রতিদিনের টার্গেট অলমোস্ট ফুলফিল হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি হচ্ছে, সেটি হচ্ছে। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে শুধু একটা টিকা দেওয়ার সাথে সাথেই পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আসবে না। সেই টিকা হামের এই প্রাদুর্ভাবের জন্য সবচেয়ে কার্যকর উপায়, কিন্তু সেটাও একটু সময় লাগবে। এবং আমরা জানি যে হামের প্রথম টিকা আমরা নর্মালি ইপিআইতে দিতাম হচ্ছে 9 মাসে, এবং পরবর্তীটি 15 মাসে। এখন 9 মাসে দিলে এটা এক ধরনের ইমিউনিটি আনে 85%-এর মতো, এবং
পরবর্তীতে আবার কমে যে 15 মাসে যাওয়ার পর আমরা এটা ঠিকঠাক এই মানে তো সেই গ্যাপটা তো আমাদের পূরণ করতে হবে। এছাড়া আমাদের হার্ড ইমিউনিটি আনতে হলে 95% মানুষকে এটার আওতায় আনতে হবে। আর এবারের হামটার আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো আমরা আগে মনে করতাম যে 9 মাসের আগে হামের টিকার দরকার নেই, এটা সায়েন্টিফিক্যালি প্রুভ যে আমাদের মার কাছ থেকে যে ইমিউনিটি আসে সেটা দিয়েই আমরা কাভার হচ্ছে। কিন্তু দেখা গেছে এবার বেশ একটা বড় অংশ মানে এই অসুস্থতায় সে অসুস্থ হয়েছে বাচ্চা যারা 9 মাসের কম বয়সী, 5 মাস 6 মাস বয়স থেকে আমরা বেশ কিছু বাচ্চা পেয়েছি। তো সেই জন্য আমরা এনেছি হচ্ছে 6 মাস থেকে 5 বছরের নিচের বাচ্চাদের। তো আমরা আশা করছি এটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু একটু সময় যাবে। অভিভাবকদের খুব একটা উদ্বেগ হচ্ছে যে অনেকেই বলছে যে টিকা নিব, যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে, যেমনটা আমাদের আগে কোভিড টাইমে যে টিকা নেয়ার পরে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সামনে এসেছিল। তো সেই হিসেবে অনেক অভিভাবকদের কাছ থেকে শোনা যে হচ্ছে টিকা নিয়ে একটু দ্বিধা কাজ করছে তাদের মধ্যে। আগে হয়তো 2টা টিকা দেয়া আছে 9 মাসে 15 মাসে, বা অনেকের হয়তো দেয়া নেই, তাও এই টিকাটা নিয়ে উদ্বেগ কাজ করছে। আমরা কিন্তু এবার টিকা দিচ্ছি যারা পেয়েছে এবং পায়নি সবার জন্য এই টিকাটা আমরা মানে সবার বিশেষজ্ঞরা সাজেশন দিচ্ছেন। টিকার ব্যাপারে কোভিডের পরে আসলে কিছুটা টিকার ব্যাপারে এক ধরনের অনীহা এসেছে, কিন্তু এই টিকাতে সেই আমরা এর আগেও ইপিআই সবসময়ই টিকা দিয়ে এসেছি, সেটাতে ওই পার্শ্ব প্রতিক্রিয়া আমরা আসলে দেখতে পাই অনেক কম। এবং কোভিড ছিল ওই সময় নতুন এবং আমরা সেই সুযোগটা পাওয়া যায়নি, সেই সময়টা আমরা পার করতে পারিনি। কিন্তু হামের এই জিনিসটি আমরা অলরেডি এটা একটা এস্টাবলিশ প্রক্রিয়া, সুতরাং ওই ভয়টা পাওয়ার এবং আমাদের আপনারা আমরা এবং সবাইকেই এই ব্যাপারে উৎসাহিত করতে হবে, যারা জনপ্রতিনিধি আছেন কিংবা মিডিয়াতে আছেন, যে বা তারা যেন বা অভিভাবকরা তাদের বাচ্চাকে যেন অবশ্যই টিকা দিতে নিয়ে আসেন। এটাকে আমাদের সবাইকেই তাদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে হচ্ছে তারা টিকাটা দিতে আগ্রহী হয়। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা, এটা নিয়ে যদি একটা লাইন আপনি বলতে চান। এক লাইনে তো আসলে এত বড় স্বাস্থ্য ব্যবস্থাকে বলা যাবে না, কিন্তু তারপরেও যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আবার ঢেলে সাজাতে হবে। নানা কারণে হয়তো স্বাস্থ্য ব্যবস্থায় সেই নাই। আমরা যদি স্বাস্থ্যকে একটা ভালো জায়গায় নিতে চাই, উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে তুলনা করে চলতে চাই, আমাদেরকে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আর আমরা শুধু চিকিৎসার দিকটা দেখি, যে চিকিৎসা হলো না, বা চিকিৎসা হলো না তখন হয়তো আমরা মনে করি যে চিকিৎসকদের কোনো ত্রুটি আছে। ব্যাপারটা কিন্তু সেই জায়গাতে নয়। আমাদের ভাবতে হবে একদম গোড়া থেকে, যে আমরা চিকিৎসা দেওয়ার আগেই রোগকে আমরা যদি কমাতে পারি, আমরা যদি সেই পরিস্থিতিটা তৈরি করতে পারি এবং সেটা প্রান্তিক জনগণ সহ সবাইকে নিয়ে সেখান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, প্রত্যেকটা পর্যায়ে, যেমন আমাদের প্রাইমারি হেলথ কেয়ার আছে, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার, আমাদের ফোকাসটা থাকে হয়তো টারশিয়ারির জন্য বা মানে যেটা আমরা বাইরে আসে, কিন্তু আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের দিকে নজর দিতে হবে। এবং তারপরে আমাদের যে সেকেন্ডারি হেলথ কেয়ার ডিস্ট্রিক্ট লেভেল বা এই ধরনের জায়গাতে, এটাকে আমরা খুব ভালো পর্যায়ে নেওয়া যায়নি বা ফোকাসটা ওইভাবে করিনি। আমাদেরকে ওইভাবে ফোকাস করতে হবে যাতে আমরা রেফারেল সিস্টেম এবং এই একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে এবং রোগের আগেই সেটাকে
কমিয়ে আনা কিভাবে কমানো সম্ভব যায় সেটা নিয়ে আমাদের চিন্তা এগুলোর করতে দিকে হবে। চিন্তা মানে করতে আমাদের হবে, হচ্ছে প্রতিটা সেক্টরের দিকেই ফোকাসড হতে হবে। ফোকাসড হতে হবে। আপনি আপনার জায়গা থেকে কি তাহলেই মনে করেন কমে তাহলে? আসবে জি, আলটিমেটলি। জি। হ্যাঁ, আপনি তাহলে আপনার জায়গা থেকে কি মনে করছেন যে কোন জায়গাটিকে আমাদের তাহলে উন্নত করার প্রয়োজন আছে? আমাদের তো আছেই। এবার যে আমাদের দলটি সরকার গঠন করেছে তাদের নির্বাচনী ইশতেহারেও এই হেলথের ব্যাপারে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, জি। এবং হেলথ আসলে আমাদের কোনো প্রিভিলেজ না, আমাদের এটা অধিকার। হ্যাঁ, এটা আমাদের প্রথমেই মাথায় জি। রাখতে হবে। এবং এই একটা জিনিস আপনারা হয়তো জানেন যে চিন্তা করা হয়েছে, আমাদের দেশে হেলথের বাজেট ছিল অনেক কম, 1% জিডিপির নিচে। সেখানে আস্তে আস্তে এটাকে 5%-এ নিয়ে আসার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবশ্যই বাজেট বাড়াতে হবে, এবং যেটা হচ্ছে প্রিভেনশনের দিকে, রোগ প্রতিরোধের দিকে, জীবনযাত্রার মানের দিকে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আমরা আমাদের পরিবেশটা ভালো হয়, আমাদের যাতে এই রোগ যাতে নাই হয়, আমাদেরকে যাতে ওই পর্যায়ে যেতে না হয়, এই দিকগুলোর আগেই দিকে হচ্ছে নজর আমাদের এটার ব্যবস্থা নিয়ে নিতে হবে। নিয়ে নিতে হবে। এবং যেটা এখনো ভাবা হচ্ছে যে যে এই যে ডিস্ট্রিক্ট জেলা হসপিটালগুলো আছে, এটা কাঠামো আছে কিন্তু এগুলো অনেক সময় অনেক চিকিৎসা আমরা যদি ওইখানেই সেরে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা এই বড় হসপিটালগুলোতে ঢাকার দিকে শিফট হচ্ছি। কিংবা বড় বড় বিভাগের বড় হসপিটাল মেডিকেল কলেজগুলোর দিকে আমাদের হয়তো আশাই লাগবে না। জি। সেদিকটাতে আমাদের না দিতে হবে, এবং গবেষণাতে, মানে আমরা বিভিন্ন এই আমাদের যে তাহলে রিসার্চ লাইনটা একটু স্ট্যাবলিশ করতে হবে। হ্যাঁ, আরো উন্নত করতে আরো হবে। উন্নত করতে হবে। আপনি এই কথাটা নজর যেহেতু দিতে হবে। বললেন যে হচ্ছে আমাদের গ্রামে এবং শহরে এই ব্যাপারটা সবার কাছেই খুব কথা হয় যে গ্রামে এবং শহরে স্বাস্থ্য ব্যবস্থাটার একটু তফাৎ রয়েছে। তাহলে এই জিনিসটা কমাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? একটা হচ্ছে যে সব কিছুই গ্রামে হয়তো হবে না, কিন্তু গ্রামে যে মাতৃ এবং বাচ্চাদের যে হেলথ, এটার বিষয়টা আমরা প্রাইমারি হেলথ কেয়ারে নিতে হবে। তারপরে যেগুলো আছে পরবর্তী যে সমস্ত আরও যে সমস্ত অসুখ আছে, তার মধ্যে আমরা হয়তো একটা ডায়ালাইসিসের জন্য চলে আসছি ঢাকাতে। কিংবা এরকম, বা একটা কার্ডিওলজিস্টের জন্য আমরা চলে আসছি ঢাকায়। সেটা না করে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি, বা রেফারাল সিস্টেমটা এমন করি। এবং আর একটা জিনিস এবারের ইয়েতে আছে যে এই যে যাতায়াতে আমরা হয়তো বলে দিচ্ছি ঢাকায় যান, জি, মানে কিন্তু সবার একটা আস্থার জায়গা হয়ে যায় সেটা ঢাকা। তো আছেই, কিন্তু যান বলি, কিন্তু উনি কিভাবে যাবেন এই ব্যবস্থাটা হয়তো আমরা করছি না। কিন্তু এই ধরনের পদক্ষেপও নেওয়া হবে জি। কিছুদিনের মধ্যে, যে আমরা যান বলবো, যানের সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সেটা সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে, যে আপনি যান এবং আপনি এইভাবে এই জায়গায় যাবেন। জি। তাহলে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হবে না, তারা দ্রুততম সময়ে পরবর্তী চিকিৎসাটা নেওয়ার একটা সুযোগ পাওয়া সুযোগ যাবে। হয়ে যাবে। সবাইকেই ওটা মাথায় রাখতে হবে যে এখানে কোনটা সম্ভব, জি। যে জায়গায়। এবং অবশ্যই গ্রামের যেটা হচ্ছে তাদেরকে এই যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামের যে জনগোষ্ঠী আছে তার অল্প অল্প জায়গা করে হয়তো একটা স্বাস্থ্যকর্মীর আন্ডারে দিয়ে দেওয়া, যে তারা তাদের সমস্ত কিছু দেখভাল করবে, এবং তারা তখন তাদেরকে সাজেশন দিবে যে আপনি এটুকু করেন, অথবা আপনার এটার জন্য অন্যদিকে যান। সেই জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগের একটা পরিকল্পনা আছে, এবং আমাদের অচিরে 1 লাখের মতো বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যের যারা কাজ করবেন তাদেরকে নিয়োগ দেওয়ার একটি পরিকল্পনা আছে। আপনি যেহেতু পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগে আছেন, তাহলে আগামী 5 বছরে স্বাস্থ্য খাতে আপনি কি ধরনের পরিবর্তন দেখতে চান? আমরা আসলে তো অবশ্যই আমি এই জায়গায় থেকে, বাংলাদেশ আমাদের সবার দেশ, জি। আমরা অবশ্যই স্বাস্থ্য খাতটা এর চেয়ে ভালো অবস্থায় যাবে। আমাদেরকে
নানা কারণে হয়তো আমরা মানুষের মৃত্যু অবধারিত, কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কারণে যাতে অবহেলার কারণে যেন কারো মৃত্যু না হয়, এবং সেই অবহেলাটা মনে করার কারণ নেই যে ওই চিকিৎসকটা ওই মুহূর্তে ওইটা অবহেলা করেছেন। পুরো কাঠামোটাকেই আমাদের সুন্দর করতে হবে। হয়তো একসময় এটা ওইভাবে দেখা হয়নি, কিন্তু আমরা আশা করছি যে এখন এবং এই মুহূর্তে আমরা অনেকেই নতুনভাবে এই স্বাস্থ্য ব্যবস্থার এই চালনার মধ্যে এসেছি। তো আমরা সবার এক ধরনের ঐকান্তিক ইচ্ছা আছে, এবং আমাদের মন্ত্রণালয় এবং যারা আছেন উচ্চ পর্যায়ে তারা অত্যন্ত সদিচ্ছা পোষণ করছেন এবং একদম উচ্চ পর্যায়ে থেকে। সুতরাং আমি আশা করছি আমরা একটা গুণগত মানগত পরিবর্তন আনতে পারবো ইনশাল্লাহ। ম্যাডাম, আপনি যেহেতু বার্ন ইউনিটে ছিলেন আগে, তাহলে ওখানে কিভাবে কি ধরনের চিকিৎসাগুলো পেয়ে থাকে বার্ন ইউনিট থেকে? আমি বার্ন হসপিটালে ছিলাম। আসলে আমাদের হসপিটালটার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তার মানে এটিতে বার্ন আছে, বার্ন হচ্ছে প্লাস্টিক সার্জারির একটা অংশ। বেশ আমাদের অন্যান্য প্লাস্টিক সার্জারির বিভাগের সাথেও বার্ন একটা অংশ। এখানে বার্ন এবং বার্ন পরবর্তী চিকিৎসা এছাড়াও প্লাস্টিক সার্জারির বিভিন্ন পর্যায়ে, যেমন ধরুন যে ট্রমা, বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা এগুলোর কারণে হয়তো যে আঘাত পেয়ে যে সমস্যাগুলো হয়, যে ত্রুটিগুলো হয়, সেগুলোকে ঠিক করা, জন্মগত ত্রুটি, তারপর আরও ব্রেস্টের বিভিন্ন রক্তনালীর বিভিন্ন ধরনের চিকিৎসা, এবং সেই সাথে সাথে কিছু সৌন্দর্য বর্ধনের চিকিৎসা। এটাও প্লাস্টিক সার্জারিরই একটা অংশ, যেটাকে আমরা এস্থেটিক সার্জারি বলি। আমাদের এই গভর্নমেন্ট এই হসপিটাল আমরা এই সেবাগুলো পাচ্ছি, এগুলো সৌন্দর্যের যে সেবাগুলো কথা বলছেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু আমরা দিচ্ছি। আমাদের একটা আলাদা অংশ আছে এটার, অন্যান্যগুলোর সাথেও আমাদের এটাও আছে, কিন্তু মানে প্লাস্টিক সার্জারির যত কিছু সবই আমরা পেয়ে থাকছি এখানে। জি, অনেকেই হয়তো জানেন না, যে মনে করেন বার্ন হসপিটাল, বার্ন তো অবশ্যই একটা মুখ্য বিষয় এই হাসপাতালের, কিন্তু সাথে অন্যান্য চিকিৎসাগুলো আমরা প্রতিদিনই অন্যান্য চিকিৎসাগুলো হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এটা তো আসলে সবার জন্য একটু সুসংবাদ আমি বলবো, কারণ অনেকেই বার্ন ইউনিট বলতে অন্য কিছুই বোঝায়, যে আফটার বার্ন হয়তো এখানে আসছে, কিন্তু এখানে যে আধুনিক চিকিৎসাগুলো তারা পাচ্ছেন সৌন্দর্য বর্ধনের, ওটা তো একটি বিষয়, আমাদের অনেকগুলা বিষয়ের মধ্যে একটি, কিন্তু অন্যান্য প্লাস্টিক সার্জারির যে ধরনের সার্জারি সারা পৃথিবীতে হয়ে থাকে, সব ধরনের যদি একটু ডিটেইলস আমাদের বলতেন যে আসলে এই সৌন্দর্য বর্ধনী যে চিকিৎসাগুলো, সেগুলো কি কি হয়ে থাকছে এখানে? সৌন্দর্য বর্ধনের চিকিৎসাগুলোর মধ্যে আমাদের এখানে লেজারের ব্যবস্থা আছে, এছাড়া যে বিভিন্ন পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন ধরনের সার্জারি আছে। হ্যাঁ, যেমন বয়সজনিত কারণে কিংবা শরীরের অন্যান্য অংশের যে সমস্ত জিনিসগুলো মানুষ মনে করছে যে আমার এটা ভালো লাগছে না, আর একটু সুন্দর করা দরকার, এ ধরনের প্রত্যেকটি জায়গাতেই লাইপোসাকশন বলেন, অ্যাবডোমিনোপ্লাস্টি বলেন, কিংবা মানে ঝুলে যাওয়া, চামড়া ঝুলে যাওয়া, সেগুলোকে করা, নানা ধরনের। এই সৌন্দর্য বর্ধনের চিকিৎসাগুলো কি মানুষের সাধ্যের মধ্যে? অবশ্যই, কারণ আপনি সরকারি হসপিটালে তো আপনাকে আলাদা করে এই সার্জারির জন্য পয়সা দিতে হচ্ছে না, টাকা দিতে হচ্ছে, যেটা অন্যান্য চিকিৎসার জন্য যেটা দেওয়া হচ্ছে সেটাই এখানেও মানে যেটুকু, এবং বিনা পয়সা, এবং ওইটা তো নির্ভর করে কোন চিকিৎসা এবং কোন বেডে থাকছে, নানা কিছুর ওপরে। সুতরাং অন্যান্য যা কিছু চিকিৎসার ব্যবস্থা আছে বা যেটা যেরকম, এটাও অলমোস্ট, হয়তো
কিছু কিছু ক্ষেত্রে নমিনাল, মানে খুবই অল্প পরিমাণ আমি বলবো এটা দিতে হয়। সাধ্যের মধ্যে চলে আসছে। একদমই সাধ্যের জি। মধ্যে। আমরা একটু ডিজিটাল সাইডে চলে যাচ্ছি, যেহেতু এখন ডিজিটাল যুগ। ডিজিটাল যে হেলথ বা হচ্ছে টেলিমেডিসিন যদি আমরা বলি, তাহলে এটা একটা সময় কিন্তু কোভিড টাইমে অনেকটা কার্যকর ছিল, যেটা হয়তো এখন অনেক স্থির হয়ে গিয়েছে। যেহেতু কোভিড টাইমটা পার করে এসেছি আমরা, এটা আরও কিভাবে কার্যকর করতে পারি? আসলে সবকিছু তো উদ্যোগটা নেওয়া এবং এটার উপরে উদ্যোগ নেওয়ার পরে এটা ঠিক মতো কাজ করছে কিনা সময়, বিভিন্ন সময়ে সেটার উপরে এক ধরনের পর্যবেক্ষণ করা, মানে সার্ভিলেন্স বাড়ানো, যে এটা হচ্ছে কিনা। এবং অবশ্যই টেলিমেডিসিনের তো একটা ভূমিকা আছেই আমাদের। স্বাস্থ্য খাতে যে বাজেট এবং বাস্তবায়নের মধ্যে যে গ্যাপটা রয়েছে, এটা পূরণের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? পদক্ষেপ নেওয়া হচ্ছে যে এই বাজেটগুলো যাতে যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং জিনিসটা আমাদের যা লাগবে বাজেট তৈরি থেকে শুরু করে এবং ব্যবহার পর্যন্ত, যে এইটার প্রত্যেকটা স্টেপে এটাকে এক ধরনের ইয়ের আওতায় নিয়ে এসে যে গঠনমূলকভাবে করা, এটা তো নেওয়া হচ্ছে এবং হবে আরো। অনেক সময় রোগীদের কমপ্লেইন থাকে যে হচ্ছে সরকারি হসপিটালে আপনার স্বাস্থ্য সেবা নিতে অনেক দেরি হচ্ছে বা সঠিক সেবাটা তারা পাচ্ছে না। এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হচ্ছে, আমরা তো অনেক বছর ধরে সরকারি চাকরি করছি, আমি এটার সাথে আসলে একমত না। জি। কারণ আমার মনে হয় সরকারি আমাদের দেশে, আমাদের এই লিমিটেড রিসোর্সে, আমাদের সরকারি হসপিটালে যে সার্ভিসটা দেওয়া হয় সেটা অবশ্যই মানে এটা যথাযথ। এবং আপনি অন্য দেশে গেলেও দেখবেন অনেকেই আছে যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যান, এত সহজ নয় কিন্তু তাদেরকে অনেক পর্যায় পার হয়ে ওই একটা চিকিৎসকের কাছে, আপনি চাইলেও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারছেন না ওষুধ দেশে। কিন্তু আমাদের দেশে বরং আমরা এর চেয়ে দ্রুততার সাথে আমরা চিকিৎসার ক্ষেত্রে, হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়তো এই যারা আসেন তাদের আপামর জনসাধারণের এই জিনিসটাই হয়তো বোঝেন না, যে এই নির্দেশনাগুলো বোঝবার যে তাদের যে নিজের যে শিক্ষাগত যোগ্যতা বা এগুলাতেও দেখা যায় যে তারা হয়তো এক ধরনের গ্যাপ থেকে যায়। কিন্তু আমাদের হসপিটালগুলোতে আমি অন্ততপক্ষে এইভাবে মানে ওই ইয়াতে বলতে পারি, আমি ঢাকা মেডিকেল কলেজে ছিলাম বা সরোয়ার্দিতে, কিংবা আমি যে বার্ন ইনস্টিটিউটে কাজ করেছি, আমাদের এখানের ডাক্তাররা কমিটেড এবং তারা আর যেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা মানে কিন্তু শুধু চিকিৎসক নয়, জি, অবশ্যই। একদম অবশ্যই। একজন স্বাস্থ্যকর্মী কিংবা একজন ক্লিনার থেকে শুরু করে সবাই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার একটা অংশ, অবশ্যই। নার্সিং একটা অংশ। তো সবগুলোকেই আসলে সমন্বয় হতে হবে। হয়। এবং জি। আপনি খোঁজ নিলে দেখতে পাবেন বা মানুষের কাছ থেকে কথা বললে বুঝতে পারবেন যে মানুষ কিন্তু বলে যে মানে যে জিনিসটার কথা বলে, চিকিৎসা এবং চিকিৎসক বা চিকিৎসার পদ্ধতি এগুলাতে কিন্তু খুব আলাদা না। যেটা বলেন সার্ভিসের ব্যাপারটা নিয়ে অনেকে করেন, সেই সার্ভিসটার জন্য আসলে আমাদেরকে সেই সার্ভিস জায়গাগুলোতে নজর দিয়ে এবং সেখানে পর্যাপ্ত মানুষ দেওয়া বা এগুলা কিছু বিষয় আছে, তাদেরকে ঠিকমতো ট্রেন আপ করা, এগুলা দিকে নজরও দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু হাম অনেক সংক্রামকভাবে ছড়াচ্ছে, সাধারণ জনগণের জন্য যদি 3টি উপদেশ দিতেন। এক হচ্ছে, প্রথম কথা, আতঙ্কিত হবেন না। আপনার বাচ্চাকে 5 বছরের নিচের শিশুকে অবশ্যই টিকা দিন। এবং জ্বর দেখা গেলে, এই মুহূর্তে যে সমস্ত জ্বর হচ্ছে বাচ্চাদের, আমরা ধরে নিব প্রথমেই যে এটা হাম হতে পারে, সুতরাং তাকে আইসোলেশনে নেন। মানে এটা একটা অত্যন্ত খুব দ্রুততার সাথে ছড়ায়, একজন মানুষের কাছ থেকে 15-20 জনের কাছে ছড়িয়ে যেতে পারে। সুতরাং তাকে এই আলাদা করে ফেলা বা তাকে মাস্ক দেওয়া, এগুলো দিকে
নজর দেওয়া এবং 4 দিনের দিকে যে এই শরীরে হামের যে র্যাশ বলে আর কি, যে লাল হয়ে যাওয়া, গুটি হওয়া, এগুলো যখন হবে তখন এই 4 দিন জ্বরের পর থেকে 4 দিন এবং পরে এই র্যাশ উঠে যাওয়ার এই কটা দিন পরবর্তী এই 4 দিন। আইসোলেশনের, জি। এবং বাচ্চার দিকে খেয়াল রাখা। আমরা তো হামের সমস্যা হচ্ছে, হাম হলে বাচ্চার ইমিউনিটি কমে যায়, সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন এই খেয়াল রাখতে হবে যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বা অন্যান্য জিনিসগুলো যেমন কান পাকছে কিনা বা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হবে। সবাই যে হাসপাতালে যেতেই হবে বা পরীক্ষা করতে হবে তা না, এই জিনিসটা বুঝতে হবে। এবং আমার মনে হয় স্বাস্থ্যকর্মী বা যারা মিডিয়াতে আছেন তারাও এভাবে প্রচার করবেন যাতে এই জিনিসটাকে আতঙ্কিত হয়ে না মানুষ না হয়ে পরামর্শ, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং হচ্ছে যাতে টিকা দেওয়ার ব্যাপারে একটু আগ্রহী হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য, এবং অনেক অনেক তথ্য আমরা পেয়েছি। আশা করি যারা দেখছেন সবাই অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমাদের স্বাস্থ্য খাতে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, তবে এখানে আমার আপনার সবারই দায়িত্ব রয়েছে একটি সঠিক সিদ্ধান্ত পারে একটি জীবন বাঁচাতে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী সপ্তাহে আবারও চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।